প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই উত্থান পতনের গল্প শুনেছেন, হোক সেটা ইন্টারনেট, ফ্যামিলি অথবা অন্য কারো কাছ থেকে। তো আপনারা যদি বিষয়গুলোকে একটু ঢেলে সাজান তো দেখবেন যে সবার প্যাটার্নগুলো প্রায় একই রকম লাগছে। তবে এখন যে আমি কোম্পানিটির কথা বলবো, ইয়েস, আমি এর সম্পর্কে অলরেডি এর আগেও অনেক ভিডিওতে কথা বলেছি, তো আবারও বলছি ওই কোম্পানিটির কথা যারা হিস্ট্রি মেক করে দিয়েছে, তাও আবার বিশাল ব্যবধানে, অর্থাৎ এর সাথে অন্য কোনো তুলনা নেই। অ্যান্ড হ্যাঁ, আপনারা গেস করতেই পেরেছেন আমার কথার টোন শুনে যে আমি কার কথা বলছি। ইয়েস, এনভিডিয়ারই কথা বলছি। এনভিডিয়া $4 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ নিজের হাতে করে নিয়েছে, যেটা ফেনোমেনাল বলতেই হবে। ইভেন আমি যদি বর্তমান কোম্পানির হিসেব তো বাদ দিলাম, আদার্স, এটার যদি আমরা 2 বছরের গ্রোথ রেট দেখি তো এটা যেভাবে জাম্প করেছে, অর্থাৎ আমি যদি চ্যাটজিপিটি আসার সালের কথাই বলি, অর্থাৎ 2022 সালে, কিন্তু অতটাও এর বুম ছিল না, $1 ট্রিলিয়ন আশেপাশেই ছিল, কিন্তু উইদিন 2 ইয়ার্সে 4 ট্রিলিয়নসে যাওয়া, এটা আসলে একটা মাইন্ড ব্লাস্টিং বিষয়। আপনি ভাবতে পারছেন বিষয়টি, 1-2 বিলিয়ন না, $4,000 বিলিয়ন এই কোম্পানি পৌঁছে গেছে বিকজ অফ এই মার্কেট। বাই দ্য ওয়ে, এই নিউজগুলো যখন আমি কভার করি তখন আমার অনেক খারাপ লাগে। কারণ কি জানেন, আমি 21 সালের ওই দিকে অনেক টাকা এখানে ইনভেস্ট করতে চাইছিলাম আর কি, শেয়ারের জন্য। বলা যায় কোভিডের অনেক পরের আর কি বিষয়, তারপরেও আমি কিন্তু এখানে শেয়ারে লাগাইতে চাইছিলাম, অর্থাৎ তখন $6 থেকে $7 আশেপাশে ছিল এর শেয়ার ক্যাপ। তো সেটা বর্তমানে দাঁড়িয়েছে 164-এর কাছাকাছি। আপনি বুঝতে পারছেন, জেলাস হওয়াটা আর মন খারাপ হওয়াটা তো এর জন্য তো বিশাল একটা কারণ হতে পারে, বিশেষ করে আমার জন্য। আপনাদেরকে বিষয়টা শেয়ার হয়তোবা এর আগেও করেছি আর এখনও করলাম। তবে পরের যে বিষয়টি আমি শেয়ার করব সেটা হয়তোবা আপনাকে আর একটু এক্সাইটিং করে তুলবে, কারণ এটা আসছে ইলন মাস্কের কাছ থেকে, অর্থাৎ গ্রক 4 ড্রপ করে দিয়েছে, যেটা আসলেই ক্রেজি লেভেলের থিং করছে। ফর এক্সাম্পল, আমি বর্তমান সময়ে যদি তার এক্সপ্লেইন অথবা বিশেষ করে গ্রকের ক্লেম দেখি 4-এর, তো এটা আউটস্ট্যান্ডিং বলছে। বিশেষ করে ইলন যখন নিজেই বলছিল, গ্র্যাজুয়েট স্টুডেন্ট তো দূরের কথা, পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ পিএইচডির উপরের লেভেলে কাজ করছিল, যেটা হিউজ ক্লেম। আর তাছাড়াও তাদের ডিপ রিসার্চে গিয়ে দেখিয়েছিল যে হিউম্যানের যে অ্যাভারেজ যে স্কোর এসেছিল একবারে টপ নচ পরীক্ষার খাতায় লিখিতভাবে, সেটা করতে পেরেছিল 26.9, ধরুন যে 27%। আর এটা সব কিছুকে ছাপিয়ে 41% লেভেলকে হাসিল করে নিয়েছে, যেটা আসলে আউটস্ট্যান্ডিং একটা বিষয় যদি আপনি এর দিকে দেখুন। আর তাছাড়াও তারা যে ভুলভ্রান্তিগুলো হয়ে থাকে, বিশেষ করে হ্যালুসিনেশন থেকে শুরু করে আরও অনেক বিষয়গুলোকে, ইভেন ফিজিক্সের বিষয়ে অনেকভাবে ইমপ্রুভমেন্ট করেছে, আর সামনেও করতে থাকবে তাদের নতুন লেভেলের ডেটা ট্রেনিং থেকে। টু বি অনেস্ট, অনেকের কাছ থেকেই শুনলাম এটা মারাত্মক ভালো কাজ করছে, যদিও আমার সাবস্ক্রিপশন নেওয়ার টাকা পয়সা নেই। $300 এখানে আপনাকে খরচ করতে হবে পার মান্থ, যেটা আসলেই বিগ আপগ্রেড প্ল্যানের মধ্যেই রেখেছে। আপনি বুঝতে পারছেন, এটা হয়তোবা আমাদের জন্য বিশাল একটা ব্যাপার বা ওভারকিল বিষয়, তবে হ্যাঁ, অনেক কোম্পানি আছে যারা এরকম এই সাবস্ক্রিপশন নিয়ে প্রায় দেখা যাবে $3,000 থেকে $4,000 পর্যন্ত যদি বাঁচিয়ে ফেলে এই $300 থেকে, তো তার জন্য কিন্তু এটা লাভের বিষয়। আই হোপ যে আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি হার্ডওয়্যার নিউজের দিকে যাই, তো সেক্ষেত্রে আরও ইন্টারেস্টিং কিছু নিউজ আমাদের সামনে চলে আসছে, যেটা অবশ্যই আপনাকে ভালো লাগতে পারে। আর এটা মূলত আসছে যে ইডিইসির কাছ থেকে, কারণ তারা আনভিল করে দিয়েছে আপকামিং নেক্সট জেনারেশন মেমোরি স্ট্যান্ডার্ডের বিষয়ে। ইয়েস, আপনারা ঠিকই শুনেছেন, DDR6, যেটা আপনারা সহজেই বুঝে যাবেন, এটা খুব শীঘ্রই আসতে চলেছে। তবে বর্তমান সময়ের জন্য LPDDR6 এটার উপরে ফুল স্কেলে কাজ চলছে, কারণ সামনে আসতে আসতে এটা একটু দেরি লাগবে। তবে ভেবে নিয়েন না যে DDR5 আমি চালাচ্ছি, এই হয়তো বা পরের বছরে বা তার পরের বছরে আমরা পেতে পারি, এরকমটা না, এটাকে আসতে সময় লাগবে। তবে হ্যাঁ, প্রথমে এগুলো মোবাইল ডিভাইসের জন্য আসবে। তবে এটার একটু বিষয় আপনাদেরকে বলে নেই, এটা মূলত অবশ্যই বুঝতেছেন, যত জেনারেশন আগাচ্ছে এফিসিয়েন্সি বাড়ছে। তাছাড়াও যদি আমি মোবাইলের কথা বলি, তো সেক্ষেত্রে তো পাওয়ার এফিশিয়েন্ট মেমোরি লাগবে। আর তাছাড়াও এআই যেভাবে এন্ট্রি হচ্ছে, হয়তো বা কিছুদিন পরেই সব মোবাইলেই দেখা যাবে যে লোকাল লেভেলেই এআই কাজ করছে, অর্থাৎ উইদাউট ইন্টারনেট। আর এর যদি কি ফিচারের কথা বলে, তো সেক্ষেত্রে তো ইনহ্যান্স পারফরমেন্স থাকবেই, পাওয়ার এফিসিয়েন্সি অ্যান্ড সিকিউরিটি, আর তার সাথে তো ইনক্লুডেড এআই, সবগুলো মিলে আর কি। এছাড়াও
2 সাব চ্যানেলে প্রতিটা ডাই রাখতে পারবে, কমান্ড অ্যাড্রেস রাখতে পারবে 4টা করে। বাদ দিয়ে এইসব কথা, আপনাদেরকে ক্লিয়ারলি বলি, এটা 12,000 মেগা ট্রান্সফার রেটের উপরেই চলে যাবে এটা যখন লঞ্চ হবে, অর্থাৎ বর্তমান সময়ের বেস স্ট্যান্ডার্ডের চেয়ে ডাবল হয়ে যাবে। যদিও বর্তমান সময়ে ওভারক্লকিংয়ের রেকর্ড করে অনেক বাড়ানো গেছে DDR5 মেমোরিকে, আবার অনেক এর ক্যাটাগরিও আছে, তবে বেস লাইনে তো 4800 মেগা ট্রান্সফার রেট ছিল, তো এটা আসবে 12,000-এর কাছাকাছি, যেটা অবশ্যই ডেভেলপমেন্ট ফেজে আছে। তারপরে যদি কথা বলি PCI Express Gen 6 এর কথা, তো আপনার মাইন্ড কিন্তু ট্রিক করে নিয়েছে যে আমি গ্রাফিক কার্ডের কথা বলছি, তবে এরকমটা না। আমি যদি কথা বলি SSDর কথা, অর্থাৎ Gen 6 যে সকল SSD কন্ট্রোলার হবে, বিশেষ করে সিলিকন মোশনের যদি কথা বলি, তো তারা এটার উপর কাজ করছে এবং তারা বলছে যে এটাতে আমরা আপ টু 28 GBs ডেটার স্পিড ক্যারি করতে পারবে এই আমাদের কন্ট্রোলার। GBps না, GBs এর কথাই বলছি, 28 GBs। আর মাইট বি এটার কন্ট্রোলার হতে পারে SM8466, যেটা গ্লোবালি এটা পরিচিত হবে, আর এটা 7000K পর্যন্ত আইওস পারফরমেন্স গেইন করতে পারে, আপ টু 512 TB পর্যন্ত ক্যাপাসিটি এটা নিয়ে যেতে পারে। চিন্তা করুন এটার লেভেল কোথায় যাবে। আর আমি PCI Express লেনের কথা বলছি না, আমি বলছি কন্ট্রোলারের কথা, যেটা আপনাকে প্রমিস করতেছে যে SSD আপনাকে এইরকম স্পিড দিবে, এটা এনশিওর করবে সিলিকন মোশন। তারপরের যদি নিউজের কথা বলি, এটা মূলত রুমার, এটা আসছে ইন্টেলের কাছ থেকে, তাদের অ্যারো লেক রিফ্রেশ, ইয়েস ঠিকই শুনেছেন, রিফ্রেশ হয়তোবা এই বছরের মধ্যেই নিয়ে আসতে পারে কিছু স্পেসিফিক CPU, যেগুলো আসলেই ডিসেন্ট রকমের পারফরমেন্স করতে পারবে বলে মনে করছি, অর্থাৎ কিছুদিনের মধ্যেই হয়ে যেতে পারে। তবে এখানে আরেকটা বিষয়, তারা যদি KS সিরিজও নিয়ে এসে তারপরেও Ryzen 7 9800X সিরিজের সাথে কম্পেয়ার করতে পারবে না, তবে যেটা করতে পারে কিছু প্রাইস কমিয়ে সেল করতে পারে। তবে এখানে আরেকটা দেখার বিষয়, ইন্টেলের সিপিইউগুলোর, বিশেষ করে যদি আমি কোর আল্ট্রা 7 265K এর কথা বলি, বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বে যে এর প্রাইসটা কমেছে, আসলে $260 যদি এত সুন্দর একটা সিপিইউ পাওয়া যায়, তো অন্যান্য ডিলের দরকার কি? আমার ইন্টেলের পক্ষ থেকে একটাই চাহিদা থাকবে যে আপনারা কত তাড়াতাড়ি নোভা লেক S ডেস্কটপ নিয়ে আসেন মার্কেটে। তারপরের যে নিউজটি আসছে এটি মূলত এনভিডিয়ার কাছ থেকে, আর তাদের RTX 5060 যে নর্মাল এডিশনটি আছে সেটা বিলো MSRP তে বিক্রি হচ্ছে অনেক জায়গায়, অ্যান্ড ইটস অ্যারাউন্ড $280। আর এটাতে যদি একটা ভালো ডিল পাওয়া যায়, বিশেষ করে বাংলাদেশ মার্কেটে, সেটা কিন্তু খারাপ হবে না। কারণ আমি একটা জিনিস চিন্তা করলাম, যদি কেউ $250 বা $260 যদি RTX 5050-র মতো ডিজাস্টার রকমের গ্রাফিক কার্ড কিনতে পারে, যদিও বাংলাদেশের এন্ট্রি এখনো হয়নি, আমি জানি না কবে আসবে বা এসে গেছে কিনা, সেক্ষেত্রে যদি আপনারা $10-20 বাড়িয়ে একটা কার্ড নেন, তার চেয়ে অনেক ভালো। যদিও 8GB কার্ড, তবে বিষয়ে আপনাদেরকে একটা সবসময় বলে আসি যে কোনো প্রোডাক্টের সব জায়গার প্রাইস বা সিচুয়েশন সব জায়গায় কিন্তু একই রকম থাকে না, বিশেষ করে বাংলাদেশের মতো মার্কেটে। এটা যদি ভালো একটা প্রাইসে পাওয়া যায়, অর্থাৎ RTX 5050 এবং 5060-র মাঝামাঝি ছোট ব্রিজ থেকে থাকে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু 5060-র দিকেও যেতে পারেন যদি এর প্রাইস আরও অনেকটা কমে। যদিও বাংলাদেশে এর দেখছি না অবস্থা, তারপরে অনেক জায়গায় কমে গেছে, 8GB নিচ্ছে না, সেটাও একটা দেখার বিষয়। তারপরের যে নিউজটি আসছে সেটি AMDর কাছ থেকে, আর AMDর RX 9060-র মতো GPU-কে দেখা গেছে অবভিয়াসলি নন এক্সটি হবে এগুলো, আর এগুলো কীরকম পারফরমেন্স করতে পারে সেটি নিয়ে আমি অনেক সন্দেহের মধ্যে আছি। কারণ যেভাবে তারা লোয়ার সেকশনে এসে যেভাবে তারা কাট করতেছে তাদের কম্পিউট ইউনিট অথবা শেডার ইউনিট, কোর্স যেটাই বলুন না কেন, সেক্ষেত্রে তো ইম্প্যাক্ট ফেলবে অবশ্যই পারফরমেন্সের উপর। দেখি প্রাইসিংয়ে কতটা কাট আনতে পারে। যদিও এটা বর্তমান সময়ের জন্য AIDA 64-এর নেক্সট সাপোর্ট অ্যানাউন্সে উঠে এসেছে। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে সেটি অবভিয়াসলি AMDর কাছ থেকে, আর AMDর নেক্সট জেনারেশন যদি সিপিইউর কথা বলি, উইচ ইজ Gen 6 আর্কিটেকচার, এটা আসলেই ক্লিয়ারলি গেম চেঞ্জার হতে পারে AMDর জন্য। কারণ এখানে AMDর কথা বললাম কেন, ইন্টেলও কিন্তু কোনোভাবেই পিছিয়ে থাকবে না সামনের দিকে, যদি আমরা তাদের লিগগুলোন বা রোমারগুলোন বর্তমান সময়ের জন্য দেখি। তো এখন যদি আমরা স্পেসিফিকলি ফোকাস করি Gen 6 আর্কিটেকচারে, তো এবার যেটা অফার করবে, ফর এক্সাম্পল যদি সিসিডির দিকে দেখি, তো এক্ষেত্রে এবার মোর কোর করে দিবে, অর্থাৎ একটা করে সিসিডির সাথে। তবে আমি জানি না হাইপার থ্রেডিংয়ের মতো অপশন থাকবে কিনা,
তবে হ্যাঁ, যদি থেকে থাকে তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন দুইটা সিসিডির সাথে পেয়ে যাবেন, যেগুলো ক্লাসিক কোর হবে সেগুলোর কথা বলছি। তো সেক্ষেত্রে 24টা কোর 48টা থ্রেডে চলে যেতে পারে। জেন 6 আরও কিছু অফার করবে, অর্থাৎ এবার দুইটা মেমোরি কন্ট্রোলার ব্যবহার করতে পারে অ্যান্ড সাপোর্ট আসতে পারে DDR5-এর CUD মেমোরির। বাই দ্য ওয়ে, এটা আমরা জোর করে বলতে পারতেছি কারণ এটার যে ইঞ্জিনিয়ারিং স্যাম্পল অথবা এর যে নর্মাল স্যাম্পলগুলো থাকবে পার্টনারদেরকে দেওয়ার জন্য অলরেডি সেগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে। এর মানে হচ্ছে যে আমরা এরকমটাই সামনে দেখতে পারছি, যে মোর কোর এবং মোর ফিচার। আর এই বিষয়টা আরেকটু ক্ল্যারিফাই করেছে ইউরি বাবলি। তবে হাইড্রা নিয়ে তিনি একটু কনফিউশনে ছিলেন। বাই দ্য ওয়ে, এর কিন্তু পারফরমেন্স সম্পর্কে আপনাদের সাথে এর আগের ভিডিওতেই কথা বলা হয়েছে যে আসলে এটা কতটা পারফরমেন্স করতে পারে। এখানে যদি আমি এপি ফ্লোটিংয়ের কথা বলি, অর্থাৎ আইপিসি এপি আইপিসির, তো সেক্ষেত্রে কিন্তু ডাবল ডিজিট পারফরমেন্স ইনক্রিজ করতে পারে, যেটা বিশাল একটা থিং হবে। তবে মাল্টি থ্রেডেডে ইন্টেলের সাথে কম্পিট করাটা একটু কেমন হবে, যদি আমি নোভা লেকের কথা বলি, সেটি দেখার বিষয় হবে। আর এটাই ছিল আজকের টেক নিউজ। আশা করি আপনাকে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।